সো আজকে আমি কোনো ট্রাভেল ভিডিও করবো না, তো চেহারা দেয়াতে আসছো না, চেহারা দেয়াতে আসিনি, তো ভালো আজকে কোনো ডিসকাশনমূলক ভিডিও বানিয়ে ফেলাই। 2020 একটা ডকুমেন্টারি বের হয় যেটার নাম হচ্ছে দ্য সোশ্যাল ডিলেমা। এটা মূলত এরা দেখাইছে যে কিভাবে আমরা ব্যক্তিরা হচ্ছে প্রোডাক্ট, এবং আমরা আসলে চাইলেও কিভাবে লাইক সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারবো না, এটা কতটা ডেঞ্জারাস ভাবে প্রভাব ফেলছে, এবং এই টেক কোম্পানিগুলো, এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আসলে আমাদেরকে কন্ট্রোল করতেছে। তো আরো কিছু ডকুমেন্টারি বের হয়, চাইল্ডহুড 2.0, তারপর দ্য ক্রিপি লাইন। দ্য ক্রিপি লাইনটা বের হয় 2018 সালে। তো আমি ভাবলাম শুরু থেকে শুরু করি। আজকে আমি দ্য ক্রিপি লাইন, এটা মোটামুটি একটা রিভিউ টাইপের বলা যায়, আমি রিভিউ দিব। Stanford University, you had two students, Larry Page and Sergey Brin, decide they wanted to create the ultimate search engine for the internet. Across the country, you had, in the case of Facebook, Mark Zuckerberg, who was a student at Harvard, decided he wanted to create a social media platform. এই ডকুমেন্টারিটা আসলে কয়েকটা পার্টে ওরা বিভক্ত করছে। সো প্রথম পার্টটা হচ্ছে দ্য প্রমিস। It was all about promise. It was all about this shiny future. It was all about the free flow of information. যখন কোম্পানি শুরু হয় একদম স্টার্ট, তো তারা কিছু প্রমিস করে, গুগলের ফাউন্ডার বলি, ফেসবুকের ফাউন্ডার বলি, তারা আসলে যে প্রমিসগুলো করে এবং সেই প্রমিসগুলো ব্রেক করে এখন যে তারা কি করতেছে। একদম শুরুর দিকে যখন গুগল তৈরি হয় তখন এটা ছিল জাস্ট একটা সার্চ ইঞ্জিন। আমার কোনো কিছু দরকার হলে, লাইক আমার এখন কিছু একটা বিষয় জানা দরকার, ফর এক্সাম্পল আপনি কোড টোড নিয়ে একটু ইন্টারেস্টেড, আচ্ছা কোড নিয়ে ইন্টারেস্টেড, আসলে নতুন একটা নাম শুনলেন যে জাভা স্ক্রিপ্ট বা জাভা পাইথন, তো আচ্ছা একটু সার্চ করি, জাস্ট সার্চ করা, দ্যাটস ইট। সো এরপর আস্তে আস্তে এটার পরিবর্তন হয়ে এরা আসলে কোন লেভেলে হিপোক্রেসিতে চলে গেল। একদম শুরুর দিকে গুগল একটা টেকনোলজি ডেভেলপ করে, সেটাকে নাম দেয় হচ্ছে গিয়ে কি পেজ র্যাঙ্ক। সো পেজ র্যাঙ্কটার কাজ ছিল এরকম যে একটা ওয়েবসাইটের ইম্পর্টেন্স মেজার করা এবং সেটা একটা র্যাঙ্ক দেওয়া। যেমন আমি যদি এখন কিছু একটা সার্চ দেই, অনেকগুলো ওয়েবসাইট আসবে ওই রিলেটেড এবং বিভিন্ন ইনফরমেশন আমাকে দিবে। তো প্রথমে আসবে যেটা, সেকেন্ডে আসবে আরেকটা, থার্ডে, এরকম অনেকটা ইনফরমেশন আসবে। সো ওই রিলেটেডগুলো হচ্ছে কি শো করা, সে নতুন টেকনোলজি এখন পর্যন্ত বেশ ভালো। তারা যখন দেখলো যে মানুষজন গুগলে সার্চ করে তার কোশ্চেনে অ্যান্সার পেয়ে যাচ্ছে বা সার্চ করে সে যেটা চাচ্ছে সেটা পেয়ে যাচ্ছে, তো এরপর চিন্তা করলো এখান থেকে আমি টাকা ইনকাম কিভাবে করতে পারি। সো এর পরবর্তী ধাপটা তারা টাকা ইনকামের জন্য শুরু করলো। টাকা ইনকামের জন্য আসলে যে জিনিসটা তাদের দরকার ছিল হচ্ছে গিয়ে কি ইনফরমেশন। সো তারা ট্র্যাক করা শুরু করলো কিওয়ার্ড গুলো স্পেশালি। ফর এক্সাম্পল আমার একটা টি শার্ট কিনা লাগবে বা একটা সোয়েটার কিনা লাগবে বা একটা সামার জ্যাকেট কিনা লাগবে, তো আমি ওখানে লিখলাম সামার জ্যাকেট, গুগলে সার্চ দিলাম। সো ওরা এটা সেভ করে রাখবে, ওদের অ্যালগরিদমে ওটা সেভ হয়ে থাকবে। সেভ হয়ে থাকার পর সেই রিলেটেড অ্যাড পরবর্তীতে আমাকে দেখানো হবে। তো ব্যাপারটা এমন ছিল যে মানুষ যখন গুগল ইউজ করতো বা গুগলের সার্চ ইঞ্জিনে ইউজ করে লাইক কোনো কিছু কেনার জন্য সেখানে সার্চ করতো, সেই ডেটাটা তারা কালেক্ট করে রাখতে পারতো। কিন্তু হোয়াট ইফ মানুষ ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাচ্ছে এবং সেখান থেকে তারা সবকিছু দেখছে, তো সেই অ্যাক্সেসটা গুগলের ছিল না। তো তারা যখন দেখলো যে ডাইরেক্টলি মানুষ যখন ওয়েবসাইটে গিয়ে ওই জিনিসগুলো দেখছে, তখন তারা ওই ডেটাগুলো পাচ্ছে না। তো তারা কি করলো, তারা একটা ব্রাউজার তৈরি করলো। এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজ হয় যে ব্রাউজারটা, গুগল ক্রোম, তারা এটা ডেভেলপ করলো শুধু ওই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। এবং ওই সময় একটা স্লোগান ছিল, ডোন্ট বি ইভিল। সো গুগলের প্রমিসটা এরকম ছিল যে আমরা তোমাদের ডেটাগুলো কালেক্ট করে রাখবো এবং উই আর গোনা organize a society, এরকম স্লোগান ছিল। It was always kind of a generous thing. We're going to give you these great tools. We're going to give you these things that you can use. And then Google, see, so Google was saying, no, actually, we're going to keep your data and we're going to organize society. We know how to improve and optimize the world. এর পরবর্তী ধাপটা হচ্ছে গিয়ে কি আরো ভয়ঙ্কর, কারণ মানুষ যখন অনলাইনে যাবে, যে কিছু সার্চ করবে বা কোনো ওয়েবসাইটে ঢুকবে, তখন সে জানতে পারবে এবং ডেটাগুলো কালেক্ট করে রাখতে পারবে। বাট যখন মানুষ অফলাইন থাকবে তখন তো জানতে পারবে না। এই জন্য তারা তাদের পরবর্তী ধাপটা শুরু করে। You want to know what people are doing even when they're not online. So Google developed an operating system, which is called Android, which on mobile devices is the dominant operating system. And Android records what we're doing even when we are not online. As soon as you connect to the internet, Android uploads to Google a complete history of where you've been that day, among many other things. ভাবেন একবার আমাদের প্রাইভেসি কোন লেভেলে চলে গেছে, মানে আমরা কতটা প্রাইভেসি মেনটেন করতেছি এখনকার দুনিয়ায়। তো পরবর্তীতে গুগল আসলে আরো অনেক ধরনের সার্ভিস তৈরি করে, অনেক সার্ভিস দেয়। এটা কিন্তু আমাদের লাইফটাকে ইজিয়ার করার জন্য না, তারা আসলে নতুন নতুন সোর্স করছিল, নতুন নতুন ভাবে আমাদের ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। কারণ কিছুটা একটা দিতে হবে, লাইক সাপোজ ধরুন গুগল ম্যাপ, গুগল ডক, এনিথিং, তারা যে এই ইনফরমেশনগুলো দিচ্ছে বা তারা যে এই সার্ভিসগুলো ফ্রি দিচ্ছে, কেন দিচ্ছে? ফ্রি তো কেউ কাউকে দেয় না। আর তারা যদি ফ্রি দেয় তাহলে তারা কিভাবে টাকা ইনকাম করতেছে? তারা বলবে অ্যাড দেখাই, অ্যাড কিভাবে দেখান? তো এদের বিজনেস মডেলটাই হচ্ছে সার্ভেলেন্স। Companies that use the surveillance business model, the two biggest being Google and Facebook, গুগল আসলে কি সেল করে? they don't sell you anything. They sell you. We
are the product. That's it. Like একটা সময় ছিল টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট হতো, বাট সেখানে কিন্তু সব ধরনের অ্যাডভার্টাইজমেন্টই হতো টেলিভিশনে। গুগল এখানে বলবে যে আসলে আমরা এত ফ্রি সার্ভিস দিচ্ছি, আমাদের কিছু ডেটা লাগবে, আমরা তোমাদের ডেটা কালেক্ট করব। Google will tell you is we're very transparent. There's a user agreement. Everybody knows that if you're going to search on Google and we're going to give you access to this free information, we need to get paid. তো এখানে হচ্ছে মজার ব্যাপার। তো এখানে মানুষজন বিলিভ করে না বা করতে চায় না যে গুগল আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে বা সোশ্যাল মিডিয়া আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে। এরা করছে, বাট আমরা এটা বিলিভ করতে চাই না। লাইক এখন চিন্তা করেন গুগল ছাড়া, লাইক আমি যদি একটা নতুন কোনো জায়গায় যাই, আমাকে গুগল ম্যাপ ইউজ করতে হবে, আমাকে লাইক অ্যাড্রেস দিয়ে জিজ্ঞেস করা লাইক সম্ভব না এখন। ফেসবুক আর গুগল দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, কিন্তু এদের ম্যাথ এবং উদ্দেশ্য কিন্তু সেম, ডেটা কালেক্ট করা। গুগলের ওই সময় সিইও কয়েকবার দাবি করে যে গুগল ক্রিপি লাইনটাকে ক্রস করে নাই, বাট গুগল ক্রস ইট। তো তারা আসলে আরেকটা জিনিস ডিসকভার করে, সেটা হচ্ছে সিম, মিনস সার্চ ইঞ্জিন ম্যানিপুলেশন এফেক্ট। গুগলে কোনো কিছু সার্চ করি তখন অনেক সাজেশন দেয়, অনেকগুলো লাইন। যেমন ফর এক্সাম্পল একজন পলিটিক্যাল লিডারকে নিয়ে আপনি সার্চ করলেন এবং সেখানে অনেকগুলো সাজেশন সার্চ দেখাবে। তো গুগল যদি চায় যে সে একজন পলিটিক্যাল লিডার বা একজন প্রোডাক্ট বা একটা কোম্পানির ফেভারে যাবে, যখন আপনি ওই কোম্পানিটার নাম লিখবেন এবং আপনি যেটা সার্চ করতে যাচ্ছিলেন সেটা সার্চ করবেন, তার আগে দেখবেন অনেকগুলো সাজেশন চলে আসছে এবং সেগুলো অনেক পজিটিভ, এবং আপনি মনের অজান্তে সেখানে ক্লিক করবেন এবং এত সুন্দর করে টাইটেলটা দেওয়া হবে আপনি ওখানে ক্লিক করতে বাধ্য, কারণ আপনাকে ওটা ম্যানিপুলেট করতেছে। এখন ধরুন গুগল আসলে কোনো একটা ব্যক্তি, কোনো পলিটিক্যাল লিডার বা কোনো কোম্পানির বিরুদ্ধে, তখন তারা কি করবে? আপনি সার্চ করবেন, সেখানে সার্চ অপশন থাকবে কিন্তু দুই একটা নেগেটিভ অপশন থাকবে এবং সেটা অনেক উপরে থাকে, যাতে যখন কোনো একটা নেগেটিভ জিনিস দেখবে, কারণ আমাদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ ব্যাপারগুলোই ঘুরে, পজিটিভ কথাবার্তা আমরা আসলে খুব একটা পছন্দ করি না। কোনো ব্যক্তির লাইক অনেক ভালো কিছু করতেছে, আমরা এগুলো শুনতে পছন্দ করি না, কিন্তু সে একটা খারাপ কিছু করছে তাহলে তো জানতেই হচ্ছে। মানুষ ওখানে ক্লিক করতেছে, ক্লিক করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে এবং মানুষ সেই রিলেটেড জিনিস দেখা শুরু করে দিবে। Basically, there's legislation in this country that says that if you are a platform, you are not liable for what people publish on you. However, if you start to edit what people publish on your platform, then your legal obligations increase. So Google actually কন্ট্রোল করতেছে, সেখানে আসলে ইকুয়াল কোনো কিছু আসতেছে না। তো তারা চাইলে পুরো ব্যাপারটাই আসলে সিস্টেমটাই চেঞ্জ করে দিতে পারতেছে। তারা চাইলে মানুষকে সে চিন্তা ভাবনা, থটস চেঞ্জ করে দিচ্ছে। ওই সময় গুগল সিইওকে একটা কোশ্চেন করা হয়, গুগল আমার সম্পর্কে এতটাই জানে যে আমি সার্চ করার বা জিজ্ঞেস করার আগেই ও জানে যে আমি কি জিজ্ঞেস করবো। সো এটা নিয়ে কি আমার কনসার্ন হওয়া উচিত? এটা ছিল হচ্ছে সেই সময়ের সিইওর অ্যান্সার। We've had this question for more than a decade at Google, and our answer is always the same. You have control over the information that we have about you. You can actually have it deleted. You can also search anonymously. You get to choose not to give us this information. What the f*** was that? But if you give it to us, we can do a better job of making better services for you. And I think that's the right answer. These computer systems naturally collect this data, but we also forget it after a while, and we've written down why and how. আমরা আরেকটা সার্ভিস ইউজ করি গুগলে, সেটা হচ্ছে কি জিমেল। তো আমরা যে জিমেলগুলো পাঠাই, নট অনলি দ্যাট বাট অলসো ওই জিমেলগুলাও জিমেলের ইনফরমেশনগুলো ওরা কালেক্ট করে রাখে, যেগুলো আমরা আসলে ডিলিট করে দিই বা যেগুলো আমরা ডিসাইড করি আমরা পাঠাবো না। আমরা প্রায়ই দেখি যে অ্যাকচুয়ালি জিমেইলে সোশ্যাল ও প্রমোশন নামক দুইটা অপশন আছে এবং সেখানে অ্যাড দেখানো হয়, এবং ওই দুইটা সেকশনে যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে ওই ইমেলগুলো রিলেটেড যেটা আপনি রিসেন্টলি পাঠাইছেন। Google wants you very much to have privacy from everyone except them. জার্মানিতে প্রথম আসার পরে তখন লোকেশন চেঞ্জ হয়ে গেছে এবং ইউটিউবের অ্যাডগুলাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গিয়ে কিছু থার্ড পার্টি আছে যাদের মাধ্যমে আমি এখান থেকে আমাদের দেশে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবো। তো তারা সেই রিলেটেড অ্যাড দেখানো শুরু করছে যে আমি জার্মানি থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাইলে কত ভালো রেট পাবো, এভরিথিং ইনফরমেশন তারা করতেই পারলো। এবং আমি এখানে আসার দু একদিনের মধ্যে আমি খুব বেশি শক্ট হয়ে গেছিলাম যে আমার লাইক প্রাইভেসি নাই। অ্যাডের যে ব্যানারটা, সেই ব্যানারটা ওখানে বাংলাদেশের লোগো ছিল, আমি পাকিস্তানের একজনের ল্যাপটপ ইউজ করতেছিলাম, সেখানে আমি অ্যাড দেখি, বাট ফ্ল্যাগ চেঞ্জ। The federal government runs on Google. So if you're counting on the federal government to regulate Google, realize that the federal government is using Google Docs. They're using Google tools. In some cases, they're even linked to Gmail. So Google has fused itself with our federal government in so many ways. গুগলের নামে আরেকটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে গিয়ে কি তারা সিক্রেটলি আইফোন ইউজারদের ইনফরমেশনও কালেক্ট করার ধান্দায় ছিল। Some members of Congress are calling for an investigation of Google for secretly tracking iPhone users all over the internet, even users who thought they had blocked that kind of surveillance. If you are still watching, subscribe and hit the like button. It's free. You can always change your mind. সো আরেকটা ডিভাইসের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে গুগল হোম মিনি। সো যেটার কাজ হচ্ছে গিয়ে ঘরের একটা কোনায় থাকবে এবং আপনি ওকে
ওকে যা বলবেন ও এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো একটা সার্ভিস। কিন্তু ওরা যেটা করে, Google Home Mini has a massive problem and it isn't even out yet. It was released to reporters for free last week to test it out. One journalist discovered his device recorded everything in earshot and uploaded it. এই ডিভাইসে যত কনভারসেশন ও শুনে সব রেকর্ড করে রাখে। ফর এক্সাম্পল, ডিভাইসটা সবসময় অন থাকে, তো আপনি ঘরে আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছেন বা ফ্যামিলির সাথে কথা বলতেছেন, ফোনে কথা বলতেছেন, প্রাইভেট কথাবার্তা, এভরিথিং ওগুলো রেকর্ড হয়। ইভেন গুগল হোম মিনি বা হোম বলেন, একে যদি কোনো কোশ্চেন করা হয়, এটা এক ধরনের অ্যান্সার দিয়ে দেয়। Google, how tall is a T-Rex? Here's a summary from the website animals.nationalgeographic.com. Fossil evidence shows that Tyrannosaurus was about 40 feet long. বিজনেস মডেলই হচ্ছে কি সার্ভেলেন্স করা। তারা যে সার্ভিস দিচ্ছে, এর সার্ভিসের পিছনের একটাই উদ্দেশ্য হচ্ছে কি ডেটা কালেক্ট করা। গুগলের এক লিস্ট আছে যেটা ব্ল্যাক লিস্ট, এটাকে এরা বলে কোয়ারেন্টাইন লিস্ট। আর এটার সম্পর্কে আসলে আমরা খুবই অল্প মানুষই জানি। গুগল আসলে নট অনলি একটা দুইটা ওয়েবসাইট ব্লক করছে, এরকম অনেক ব্লক করছে। আর গুগল আসলে যে ওয়েবসাইটগুলো আমাদেরকে দেখাতে চায় না, তারা সেটা লিটারালি সরিয়ে ফেলে এবং ব্লক করে ফেলে, এবং এটা একটা দুইটা এরকম মিলিয়ন ওয়েবসাইট আছে যেটা গুগল আমাদেরকে দেখাইতে চায় না। Information. The quarantine list is a list of websites that Google doesn't want you to visit. Are there 1,000 items on this list? No. There are millions of websites on this list. Google has the power to block access to websites. এবং গুগল the entire internet shutdown করে ফেলায় 40 মিনিটের জন্য। This is reported by The Guardian. Google did not deny it. They shut down half of the internet in Japan. And again, they acknowledged it. We are talking about a company with so much power. So just বুঝেন মানে ক্ষমতাটা কোন পর্যায়ে চলে গেছে। ওরা এই পাওয়ারটা আসলে কিভাবে পাইলো, যে একটা কোম্পানি, একটা টেকনোলজিক্যাল কোম্পানি, সে জাপানে একটা দেশের ইন্টারনেট শাটডাউন করে ফেলাইতেছে। জর্ডান পিটারসন, এই লোকটাকে আমি আগে থেকে চিনি, এর কিছু টপিক এবং যুক্তির সাথে আমি খুবই একমত। আমরা সেদিকে না যাই। I made a couple of videos at home criticizing a new law that was set to be passed in Canada. তার ইমেল শাটডাউন করে ফেলায়। Google shut off my Gmail account and blocked access to my YouTube channel. এখানে আসলে কোনো ফ্রিডম দেখতেছি না। আমি যদি কোনো কিছু এখন গুগলের সম্পর্কে বলি, অবশ্যই আমি এটা কোথায় আপলোড দিব? এটা আমি আপলোড দিব ইউটিউবে, যেটা গুগলের একটা প্ল্যাটফর্ম। বা ধরুন আমি গুগল সম্পর্কে না বললাম, পাওয়ারফুল বা গভর্নমেন্ট বা কোনো একটা ল সম্পর্কে বলতেছি, সেই ভিডিওটা গুগল সরিয়ে ফেলতেছে। তাহলে ফ্রিডম অফ স্পিচের যে ব্যাপারটা, সেটা কই? তো সেটাই হচ্ছে জর্ডান পিটারসনের সাথে। আচ্ছা, তুমি যে এখান থেকে উঠে আসছো, ওইখানে মনে হয় খুব বাক স্বাধীনতা আছে। ও যেটাই এখানে দাবি করছে যে প্রথমে গুগল ওকে বলে যে এটা ম্যাশিং একটা লাইক অ্যালগরিদম, একটা সিস্টেম ওকে হচ্ছে গিয়ে কি ব্লক করে দিছিল। তারপর কিছু মানুষ এটা রিভিউ করছে ওর ভিডিওগুলো আগে, এবং তারপর তারা টোটালি ব্যান করে দিয়েছে ওর চ্যানেলটাকে। কিন্তু কেন ব্যান করছে, কোন রিজনের ভিত্তিতে ব্যান করছে, সেটা গুগল স্পেসিফাই করে নাই, সেটা গুগল বলে নাই। সেটা না বলেই তার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে। Before January 1st, 2012, I just never gave Google a second thought. I just thought it was cool and used it like everyone else does. On January 1st of 2012, I got a bunch of emails from Google saying that my website had been hacked, it contains malware, and that they were blocking access. I really got curious. Why was Google notifying me? Why wasn't I being notified by some government agency or some sort of non-profit organization? So এখানে যেটা হয় যে তার ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে কি হ্যাকড হয়, আর সেটা গুগল ওকে বলতেছে যে তোমার ওয়েবসাইটটা হ্যাক হয়েছে, এবং ওর অ্যাক্সেসটা আসলে ব্লক করে দিচ্ছে। কিন্তু এটা গুগল কেন বলছে? লাইক আমার কোনো কিছু হ্যাক হলে গুগল এসে তো বলে যায় না যে তোমার কোনো কিছু হ্যাক হয়েছে ইন ফিউচারে, বা ফেসবুকের কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে তো বলে যায় না। The next day, I could no longer access Google.com. I mean, you're seeing something here that probably very few people in the world have ever seen. You are seeing a timeout on Google.com. তার অ্যাক্সেসটা যে শুধু গুগল ক্রোমের মাধ্যমে হয়েছে, লাইক গুগল ক্রোমের থেকে আমি ইউজ করলাম, আমি ঢুকতে পারছি না। অ্যাক্সেসটা অ্যাপল প্রোডাক্ট সাফারি সেখান থেকেই হচ্ছে। ওয়াই? লাইক গুগলের এমন একটা পাওয়ার আছে, লাইক গুগল এখন কিং মেকার বলা হয়। ইউনাইটেড স্টেটে এমন ঘটনা ঘটছে, মোটামুটি সব দেশেই তারা এই কাজটা এখন করতে পারে, কারণ গুগল এখন লাইক এভরিবডি ইউজিং গুগলস প্রোডাক্ট, এভরিবডি ইউজিং গুগল, দে ক্যান ম্যানিপুলেট এভরি কান্ট্রিজ পিপল। সো এখন আসি ফেসবুককে নিয়ে। তো ফেসবুক নিয়ে তো আসলে অনেক কিছুই তোলপাড় হয়েছে 2016 ইলেকশন দিয়ে। It is possible that Clinton and Trump would have been neck and neck in the popular vote. I will say in the 2016 election, I do feel Hillary Clinton was better qualified to serve as president than Donald Trump. But the work that I am doing has nothing to do with politics, has nothing to do with candidates. What I am finding out is that a handful of people
located within a few miles of each other in Silicon Valley, have tremendous power that they shouldn't have. টার্গেটেড মেসেজিং ইফেক্ট। সো এটার কাজ কি? তারা আসলে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে মানুষকে ইনফরমেশন দিচ্ছিল যে ইলেকশনের কিছুদিন আগে ফেসবুক একটা রিমাইন্ডার পাঠায় সবাইকে, গো আউট অ্যান্ড রেজিস্টার ফর ভোট। সো এখানে লাইক অনেকে ইগনোর করতেছিল, করবো না আমি, একের পর এক ওরা পাঠাইতেই ছিল, একটু পর পর লাইক ওরা পাঠাতেই ছিল, কোনো অপশন নাই আসলে এখানে। In the meantime, if the companies won't change, delete your accounts, okay? আচ্ছা, এই ফুল ডকুমেন্টারি তো ইউটিউবে অ্যাভেলেবল, তাহলে আর ভিডিও বানিয়ে লাভ হইল কি? এই ভিডিও বানানোর উদ্দেশ্য আছে, কারণ 80% মানুষ এইসব ভিডিও দেখে না খুব একটা। এই ডকুমেন্টারিটা 11 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, এর ভিউ হচ্ছে এখন কারেন্টলি 2,81,000 সামথিং। তো ভাবো না একবার, লাইক ওইরকম ভাবে কোনো ভিউ নাই, কারণ মানুষ এগুলো খুব একটা দেখতে পছন্দ করে না, মানুষ হচ্ছে এন্টারটেইন পছন্দ করে। এবং আমার যে অডিয়েন্স আছে সেখানে অল্প সংখ্যক কিছু মানুষই হচ্ছে গিয়ে কি এই ভিডিওটা, এই ফুল ডকুমেন্টারিটা দেখছে, খুবই অল্প। তো ভাবলাম শর্ট করে একটা ভিডিও বানাই এবং শর্ট করে মানুষকে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট।